তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় ক্লাসে প্রথম ক্লাসের পর আমরা দ্বিতীয় ক্লাসে আবার চলে আসলাম। প্রথম ক্লাসে আমরা আসলে আমাদের যেহেতু এটা হচ্ছে বায়োলজির সেকেন্ড পার্ট, পরীক্ষার আগে একটা স্পেশাল ক্লাস বা তোমরা যেটাকে বলতে পারো অনেকটা সলভ ক্লাস। তো এই সলভ ক্লাসে প্রথম ক্লাসে আমরা আমাদের বইয়ের 1 থেকে 6 এই চ্যাপ্টারের ভেতরে যে সমস্যাগুলো রয়েছে, তোমরা যে সমস্যাগুলো দিয়েছো সেই সমস্যাগুলো আমরা একসাথে সবাই সলভ করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব ক্লাস আওয়ারের ভেতর যতগুলো সমস্যা সম্ভব আমরা সেটা নেওয়ার চেষ্টা করেছিলাম এবং সলভ করার চেষ্টা করেছিলাম। তো আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা আসলে মূলত আমাদের বায়োলজি সেকেন্ড পার্ট বইয়ের 7 থেকে 12 এই চ্যাপ্টারগুলোর ভেতরে যে টপিকগুলি রয়েছে সেই টপিকগুলি নিয়ে কথা বলবো এবং এই টপিকগুলোর ভেতরে যেখানে তোমাদের সমস্যা আছে, আসলে যারা রেগুলার 2 বছর পড়াশোনা করেছো, পরীক্ষার আগের দিন তাদের নিশ্চয়ই এমন হওয়ার কথা না যে আমার পুরো চ্যাপ্টারটাই সমস্যা। নিশ্চয়ই চ্যাপ্টারের একটা দুটো টপিক বা সেই টপিকের কোনো স্পেসিফিক একটা জায়গা তুমি বোঝোনি, এমন একটা জায়গায় থাকার কথা। তো সেরকম একটা টপিক নিয়ে আমরা স্টার্ট করব এবং তোমাদের যে কোনো বইয়ের ওই চ্যাপ্টারগুলোর ভেতরে যে কোনো সমস্যার কথা তুমি কমেন্ট সেকশনে মেনশন করে জানিয়ে দাও এবং আমরা যেভাবে ক্লাস শুরু করি, কে কোথা থেকে আমাদের সাথে জয়েন করছো সেটা কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। এবং তোমার যারা বন্ধুরা যারা এখনো ক্লাসে এসে জয়েন করেনি এবং তাদেরও ক্লাসটা করা প্রয়োজন, এরকম যারা আছে, ভিডিওটি শেয়ার করার মাধ্যমে বা কমেন্ট সেকশনে তোমার বন্ধুদের নাম মেনশন করার মাধ্যমে তাদেরকেও আমাদের ক্লাসে নিয়ে আসো। তো চ্যাপ্টার 6 থেকে চ্যাপ্টার 12 এই চ্যাপ্টারগুলোর ভেতর আমাদের যা যা সমস্যা আছে আমরা সেই সমস্যাগুলি এই ক্লাসে সলভ করব। তো দেখি কমেন্ট সেকশনে তোমরা কে কে আমাদের সাথে অলরেডি এসে জয়েন করেছো। তোমার নেটের সমস্যা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। আবিদের নেটের সমস্যা হচ্ছে, সাইমনের নেটের সমস্যা হচ্ছে। সাফিন জয়েন করেছো, অর্ণব জয়েন করেছো, জাহিদ জয়েন করেছো, সাবরিনা জয়েন করেছো, সুরভি তুমি জয়েন করেছো। আচ্ছা, লিভারের সমস্যা আছে, সাভার থেকে তুমি এসেছো। আচ্ছা আচ্ছা, গাইবান্ধা থেকে এসে জয়েন করেছো, মতিঝিল থেকে জয়েন করেছো নীলিমা। তো তোমাদের অনেকেরই অনেক জায়গায় সমস্যা আছে। তো আমি প্রথমে যে টপিকটা, আসলে অনেকেরই সমস্যা থাকে বা আমরা যে সমস্যাটা অনেক সময় পাই, যেটা তোমরাও আগের ভিডিওর কমেন্টে আসলে মেনশন করেছিলে, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, সেটা হচ্ছে ব্লাড গ্রুপিং। আমি এই ব্লাড গ্রুপিং নিয়ে প্রথমে আসলে কিছুক্ষণ কথা বলতে চাই। দেখো, আজকে 2 দিন পরে তোমাদের সেকেন্ড পার্ট পরীক্ষা। এই সেকেন্ড পার্ট পরীক্ষা দিয়ে ফেললে, বায়োলজি তোমরা শেষ করে ফেললে, বায়োলজি পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা নিশ্চয়ই তোমরা যারা ক্লাস করছো তাদের মধ্যে সবাই ডাক্তারি পড়বে না বা সবাই ডাক্তার হবে না, তোমরা বিভিন্ন প্রফেশনে চলে যাবে। তো তোমরা যেই প্রফেশনেই চলে যাও, আলটিমেটলি ব্লাড গ্রুপিং এই জিনিসটা বা এই টপিকটা কিন্তু তোমার সারা জীবনই কাজে লাগবে, কারণ জীবনের বিভিন্ন পর্যায়ে তোমাকে ব্লাড গ্রুপিং বা এই জিনিসটার, এই টপিকটার মুখোমুখি, বাস্তব কিছু ঘটনার মুখোমুখি হয়তো তোমাকে হতে হবে। সো আমরা প্রথমেই ব্লাড গ্রুপিং এই বিষয়টা কি এটা নিয়ে কথা বলবো এবং ব্লাড গ্রুপিং এটা কিভাবে করা হয়, কিসের ভিত্তিতে করা হয় এবং এটার প্রয়োজনীয়তা কি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্টেই যাই, ব্লাড গ্রুপিং এটা আসলে করা হয়, ধরো এটা আমাদের লোহিত রক্তকণিকা বা যেটাকে আমরা বলি আরবিসি, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল, ধরো এটা তোমার আরবিসি। তো দেখো, আমাদের আরবিসি কিন্তু দেখতে একটু দ্বি অবতল, যদি এটা খুব ভালো একটা ছবি হয়নি, তাহলে আরবিসি দেখতে দ্বি অবতল, অনেকটা আমাদের অ্যালাপেনলিভ যে চকলেটটা আছে সেই চকলেটটার মতো। তো একটা ঘটনা যেটা, আমাদের সবার আরবিসি দ্বি অবতল, সবার আরবিসিতেই নিউক্লিয়াস নেই, সবার আরবিসির ভেতরেই হিমোগ্লোবিন আছে। তো সবার আরবিসি একই রকম। তো আমাদের ক্ষেত্রে একটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের সবার চেহারা কি একরকম? আমাদের সবার চেহারা কিন্তু একরকম নয়। আমাদের প্রত্যেকের চেহারায় একটু না একটু, কোথাও না কোথাও পার্থক্য আছে। আমাদের সবারই চোখ 2টা, নাক 1টা, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের চেহারা কারোর সাথে কারো কমপ্লিটলি কখনোই মেলে না, কিছু না কিছু পার্থক্য থাকে। ঠিক তেমনি আমাদের সবার আরবিসি দ্বি অবতল, নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন সমৃদ্ধ, সবার আরবিসি এই দিক থেকে সেম, বাট সবার আরবিসি কে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে বা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যদি দেখো, সবার আরবিসির শেপ সেম, কিন্তু চেহারা যদি এই জিনিসটা বলো, চেহারাটা সেম না। তাহলে চেহারা সেম না মানেটা কি? তোমরা একটা কোষের কোষ ঝিল্লি, আমরা আসলে একটা কোষকে যখন বাইরে থেকে দেখি, বাইরে থেকে তার কোষ ঝিল্লি দেখা যায়। তো বাইরের কোষ ঝিল্লি যখন তোমরা দেখবে,
তোমরা কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল পড়েছো এবং ফ্লুইড মোজাইক মডেলে তোমরা নিশ্চয়ই এই জিনিসটা পড়েছো যে ফ্লুইড মোজাইক মডেলে একটা কোষ ঝিল্লির ভেতরে এবং বাইরে বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। তো ঠিক তেমনি আসলে তুমি যখন একটা সেলকে মাইক্রোস্কোপের নিচে, খুবই শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে সূক্ষ্মভাবে দেখবে, তখন দেখা যাবে যে আমাদের সবার আরবিসির শেপ ঠিকই সেম আছে, কিন্তু সবার আরবিসিতে বিভিন্ন ধরনের প্রোটিন, ওই আরবিসির সেল মেমব্রেনে বিভিন্ন ধরনের প্রোটিন থাকতেও পারে, নাও পারে। তো এরকম খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোটিনের নাম আমরা দিয়েছি এ এবং আরেকটা প্রোটিনের নাম দিয়েছি বি। এখন একটা কথা যেটা আমি উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি, দেখো আমাদের সবার চেহারা সেম না, কিন্তু তাতে আমাদের কাজ করতে কি কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না। ঠিক তেমনি আরবিসি সবার চেহারা, অর্থাৎ আরবিসিতে এই এ প্রোটিন অথবা বি প্রোটিন এদের উপস্থিতি সবার কোষে থাকতেও পারে, নাও পারে, কিন্তু সেটার উপর ভিত্তি করে ওর কাজ করা কিন্তু নির্ভর করে না। আরবিসি বা লোহিত রক্তকণিকা, ওর কাজ হচ্ছে অক্সিজেনকে পরিবহন করা, অর্থাৎ এই অক্সিজেন পরিবহন করতে ওর কিন্তু হিমোগ্লোবিনের সাহায্য লাগে। এ কিংবা বি প্রোটিন এটার কিন্তু কোনো সাহায্য লাগে না। অর্থাৎ তুমি যখন ব্লাড গ্রুপিং করছো তখন জাস্ট এ প্রোটিন এবং বি প্রোটিন আছে কি নেই এটা বের করছো। সো এই জিনিসটা কিন্তু আমার আরবিসির কাজের সাথে ওইভাবে সম্পর্কিত না, এই জিনিসটা আমি একটু জানিয়ে রাখলাম। তাহলে এ প্রোটিন বি প্রোটিন সবার থাকতেই হবে এমন কোনো কথা নেই। কারো কারো বডিতে এ প্রোটিন আছে, যার বডিতে বা যার হিমোগ্লোবিনের ভেতর এ প্রোটিন আছে তার ব্লাড গ্রুপকে আমি বলছি এ। যার বডিতে বি প্রোটিন, মানে যার আরবিসিতে শুধু বি প্রোটিন আছে তাকে আমি ব্লাড গ্রুপ বলছি বি। যার দুটোই আছে তাকে বলছি এবি, এবং যার কোনোটিই নেই তাকে আমি বলছি ও। অর্থাৎ এই এ প্রোটিন এবং বি প্রোটিনের উপস্থিতির ভিত্তিতে আমি এবি এবং ও এই চারটা গ্রুপের রক্তকে ভাগ করতে পারি। রিমেম্বার, আমি কিন্তু এখনো পজিটিভ বা নেগেটিভ এই কথাটা কিন্তু এখনো বলিনি, আমি জাস্ট বলেছি এবি কিংবা ও। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে তোমার বডিতে মনে করো এ প্রোটিন আছে, হ্যাঁ, এখন তোমার বডিতে এ প্রোটিন থাকলে এই এর সাথে বিক্রিয়া করতে পারে এমন একটা অ্যান্টিবডি, অ্যান্টি এ, বা আমি যেটাকে সংক্ষেপে ছোট এ লিখতে পারি। তাহলে তোমার বডিতে ছোট এ, এটা কি থাকা উচিত? ছোট এ আর বড় এ যদি একসাথে থাকে তাহলে এই দুইজন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে দেখা যাবে যে এই জায়গাটাকে ভেঙে ফেলছে। এই জায়গাটাকে ভেঙে ফেললে আমার আরবিসি সব জিনিসপত্র তো বাইরে বের হয়ে আসবে, তাই না? তাহলে যার বডিতে এ প্রোটিন আছে তার বডিতে নরমালি ছোট এ বা অ্যান্টিবডি এ বা অ্যান্টি এ, এটা তার বডিতে উপস্থিত থাকবে না। কিন্তু তার বডিতে মনে করো বি নাই, শুধু এ ছিল তার বডিতে, হ্যাঁ, তাহলে তার বডিতে অ্যান্টি বি কিন্তু থাকতে পারবে। তাহলে যার ব্লাড গ্রুপ এ তার বডিতে কি আছে? অ্যান্টিজেন এ আছে আর অ্যান্টিবডি ছোট বি আছে। যার ব্লাড গ্রুপ বি তার ক্ষেত্রে বড় বি অর্থাৎ অ্যান্টিজেন বি আছে এবং অ্যান্টিবডি আছে ছোট এ। যার এ বি তার কোনো অ্যান্টিবডি নাই, আর যার ও তার কোনো অ্যান্টি বডি নাই কিন্তু অ্যান্টিজেন দুটোই কিন্তু আছে। আর যার ব্লাড গ্রুপ ও তার রক্তে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু দুটাই অ্যান্টিবডি আছে। অর্থাৎ এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপস্থিতি এবং অনুপস্থিতি, আমরা যদি অ্যান্টিজেনের উপস্থিতিটা বুঝতে পারি যে একজনের ব্লাড গ্রুপ এ, তাহলে তার বডিতে অ্যান্টিজেন রয়েছে বড় এ এবং অ্যান্টিবডি রয়েছে ছোট বি। যার ব্লাড গ্রুপ বি তার বডিতে অ্যান্টিজেন বড় বি এবং অ্যান্টিবডি ছোট এ। যার ব্লাড গ্রুপ এবি তার বডিতে দুটোই অ্যান্টিজেন এ এবং বি দুটোই রয়েছে, এবং যার ব্লাড গ্রুপ ও তার ক্ষেত্রে কোনো অ্যান্টিজেন নাই কিন্তু অ্যান্টিবডি আছে। অর্থাৎ আমি যদি মনে করো একটা বি, তুমি যদি জিজ্ঞেস করো যে ভাই একজন বি তার রক্ত কিরকম, তাহলে তার বডিতে বি প্রোটিন আছে, এটা আমি একটা প্রোটিন আঁকলাম বি। আর এটা তো মনে করো রক্তের মধ্যে আমরা জানি যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রক্তকোষ আর আরেকটা হচ্ছে রক্তের তরল পদার্থ যেটাকে আমরা বলছি প্লাজমা। তাহলে যার রক্তের গ্রুপ হচ্ছে বি তার বডিতে তার আরবিসির গায়ে বি প্রোটিনটা আছে, আর আরবিসির বাইরে এই যে প্লাজমা, এই প্লাজমার মধ্যে তার ছোট এ এই অ্যান্টিবডিটা রয়েছে। তাহলে এইটা গেল জাস্ট এ বি ও এই অংশটা। এখন আসো আমরা সবাই যে জিনিসটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে পজিটিভ নাকি নেগেটিভ সেইটা। তাহলে আমরা দেখেছিলাম যে এবিও ব্লাড গ্রুপিং, এই এবিও ব্লাড গ্রুপিং করা হচ্ছিল আমাদের আরবিসির গায়ে বা লোহিত রক্তকণিকার গায়ে এ বি এগুলির উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে এবিও অংশটা করা হচ্ছিল। তো এরকম আরেকটা প্রোটিন আছে যার নাম হচ্ছে ডি।
অ্যাকচুয়ালি এরকম 3টা প্রোটিন আছে সি ডি ই, তবে তাদের মধ্যে বস বা তাদের মধ্যে একদম সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে রক্তে ক্যাপিটাল ডি আছে কি নাই, যদি ক্যাপিটাল ডি থাকে তাহলে সেটাকে আমরা বলবো আরএইচ পজিটিভ, আর যদি ক্যাপিটাল ডি না থাকে তাহলে তাকে বলবো আরএইচ নেগেটিভ। অর্থাৎ কারো ব্লাড গ্রুপ যদি হয় এ পজিটিভ, তার ব্লাডে এ আছে, অ্যান্টিবডি বি আছে এবং অ্যান্টিজেন ডিও উপস্থিত আছে। অর্থাৎ ডি এই প্রোটিনটা আছে কি নাই সেটার উপর ভিত্তি করে আমরা পজিটিভ নেগেটিভ এই অংশটা করতেছি। তাহলে যার ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, তার মানে তার রক্তে তার আরবিসির মধ্যে এ আছে, তার আরবিসির গায়ে ডি আছে, এবং আরবিসির বাইরে প্লাজমা সেখানে বি আছে। অর্থাৎ তার রক্ত যদি আমরা দেখি তাহলে তার রক্তে আমরা এই 3টা জিনিস পাবো। তো এইভাবে ডি প্রোটিনটার উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে ব্লাড গ্রুপিং করা হয় আরএইচ এবং পজিটিভ বা নেগেটিভ এই অংশটা। এখন এই ব্লাড গ্রুপিং এর গুরুত্বটা কি? বিশেষ করে আমরা দেখেছি যে বাবা মার ব্লাড গ্রুপিং এ যদি মা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। আমরা এখন সেই সমস্যাটার কথা জানবো। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে বাবা মার ভেতর শুধুমাত্র মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। এই সমস্যাটার খুব সুন্দর একটা ম্যানেজমেন্ট আছে, খুব একটা, তাহলে তোমরা যারা নেগেটিভ গ্রুপের রক্ত আছো তাদের চিন্তার কিছু নেই। তবে মা নেগেটিভ হলে একটা সমস্যা হতে পারে, যেটা এখন আর সত্যি কথা বলতে আমরা হসপিটালে এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলতে পারি, কোনো সমস্যা হয় না। কিন্তু একটা সমস্যা হতে পারে, যে সমস্যাটা তোমাদের পরীক্ষাতে আসার ভালোই সম্ভাবনা আছে। তো সেই সমস্যাটা কিভাবে হয় সেটা চলো আমরা একটু দেখি। আমি যেইভাবে সবসময় মানুষ আঁকি, তাহলে মনে করো উনি একজন মহিলা, তো উনি প্রেগনেন্ট হলেন। তো প্রেগন্যান্সির ক্ষেত্রে দেখা গেল যে এটা ওনার বাচ্চা, তো ওনার ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। তো এই মহিলার ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, তার হাজবেন্ডের ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে বাচ্চা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। তোমাদের মনে কি একটা প্রশ্ন কখনো এসেছিল যে দেখো ব্লাড গ্রুপিং আমাদের তো আসলে ব্লাডের উপর আলাদা চ্যাপ্টার ছিল, তাই না? চ্যাপ্টার 4 এটা ব্লাডের উপর ছিল, কিন্তু ব্লাড গ্রুপিং এই টপিকটা চ্যাপ্টার 4 এ না দিয়ে এটা দেওয়া হয়েছে তোমার জেনেটিক্স এর চ্যাপ্টারে। কেন জেনেটিক্স এর চ্যাপ্টারে দেওয়া হয়েছে? কারণ ব্লাড গ্রুপিং এটা খুব সুন্দরভাবে জেনেটিক্স মেনে চলে। তো বাবা যদি পজিটিভ হয় আর মা যদি নেগেটিভ হয়, বাচ্চা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তবে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে যাই হোক, বাচ্চা ধরলাম যদি মা নেগেটিভ হয় আর বাচ্চা যদি পজিটিভ হয়, তাহলে এটা বাচ্চার সাথে মায়ের যে কানেকশন, এই কানেকশনটার নাম হচ্ছে প্লাসেন্টা বা অমরা। তো বাচ্চা যদি পজিটিভ হয় সেই ক্ষেত্রে যারা হচ্ছে নেগেটিভ তাদের শরীরে কিন্তু কোনো ক্যাপিটাল ডি নেই। তাহলে ক্যাপিটাল ডি এর সাথে রিঅ্যাকশন করতে পারে অ্যান্টি ডি, বা আমি যেটাকে ছোট ডিও বলতে পারি। তাহলে তার শরীরে অ্যান্টি ডি থাকার কথা কি কথা না? আমি নিশ্চয়ই তোমাদের মনে হচ্ছে যে ভাইয়া যেখানে ক্যাপিটাল এ ছিল সেখানে কিন্তু স্মল এ ছিল না, কিন্তু স্মল বি কিন্তু সেখানে ছিল। তাহলে আবার যার ক্যাপিটাল বি আছে তার স্মল বি নাই কিন্তু স্মল এ আছে। অর্থাৎ যদি অ্যান্টিজেন কোথাও না থাকে তাহলে সেই অ্যান্টিজেনের অ্যান্টিবডিটা কিন্তু সেখানে থাকে আমাদের নিয়ম অনুযায়ী। আমি আশা করি কথাটা আমি তোমাদের বোঝাতে পেরেছি যে যাদের ব্লাড গ্রুপ এ তাদের মধ্যে কিন্তু ছোট এ ছিল না কিন্তু ছোট বি ছিল। আবার যাদের ব্লাড গ্রুপ বি তাদের ছোট বি অর্থাৎ অ্যান্টিবডি বি কিন্তু ছিল না, কিন্তু ছোট এ অ্যান্টিবডি এ সেখানে ছিল। তাহলে হিসাব অনুযায়ী যার ব্লাড গ্রুপ নেগেটিভ তার ক্ষেত্রে বড় ডি নেই, তাহলে অ্যান্টিবডি ডি বা যেটাকে আমি ছোট ডি দিয়ে প্রকাশ করতে পারি সেটা তো তার রক্তে থাকার কথা। অর্থাৎ এই মহিলার শরীরে অ্যান্টি ডি অ্যান্টিবডিটা কিন্তু থাকার কথা। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে, তোমাদের মধ্যে যাদের ব্লাড গ্রুপ নেগেটিভ তাদের বডিতে ক্যাপিটাল ডি এটা অনুপস্থিত এবং অ্যান্টি ডি এটা অনুপস্থিত। ব্লাড গ্রুপিং এর ক্ষেত্রে আরএইচ যে অংশটা রয়েছে, এই আরএইচ অংশটা এবিও অংশের থেকে এই জায়গাটাতে একটু সে ভিন্ন। যাদের রক্ত নেগেটিভ, আমি আরেকবার বলি, তাদের রক্তে কোনো ক্যাপিটাল ডি নেই, আবার তাদের রক্তে কোনো অ্যান্টিবডি ডি কোনোটাই নেই। তাহলে দেখা গেল যে এই মহিলাটা নেগেটিভ, তো তার প্রথম বাচ্চা যদি পজিটিভ হয়, প্রথম বাচ্চা কিন্তু নেগেটিভও হতে পারে, কিন্তু প্রথম বাচ্চা যদি পজিটিভ হয় তাহলে এই বেবিটা যখন এই মায়ের শরীরে বড় হয়েছে
প্লাসেন্টা ভেদ করে কখনোই আরবিসি এদিক থেকে ওদিকে যাওয়া আসা করতে পারে না। শুধুমাত্র পুষ্টি পদার্থ, ওয়েস্ট ম্যাটেরিয়াল, কিছু অ্যান্টিবডি এগুলি যাওয়া আসা করতে পারে, কিন্তু কখনোই কোনো আরবিসি মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে কিংবা বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে যেতে পারবে না। তাহলে এই ফার্স্ট বেবিটা যখন ডেলিভারি হয়ে যাবে, ফার্স্ট বেবি ডেলিভারি হওয়ার সময় যখন এখানে প্লাসেন্টাটা কাটা পড়বে বা প্লাসেন্টাটা এখান থেকে ছিঁড়ে আসবে, এই ছিঁড়ে আসার সময় এইখানে মায়ের শরীরে কিছু রক্ত চলে যেতে পারে। তো মায়ের শরীরে যদি কিছু রক্ত চলে যায়, সেই ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মায়ের শরীর এই প্রথম, বাচ্চার রক্ত যেহেতু পজিটিভ, মায়ের শরীর এই প্রথম ক্যাপিটাল ডি এই অ্যান্টিজেনটাকে দেখলো। এবং আমরা জানি যে আমাদের শরীরে যদি কোনো ফরেন কোনো বস্তু প্রবেশ করে, অর্থাৎ শরীরের অংশ নয় এমন কোনো জিনিস যদি আমাদের শরীরে প্রবেশ করে, সেই ক্ষেত্রে আমাদের শরীর, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াকশন করে, এবং রিয়াকশন করে সে তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে। তো ক্যাপিটাল ডি যদি দেখে আমাদের শরীর, তাহলে সে তৈরি করে ফেলবে অ্যান্টিবডি ডি। এখন দেখো, এই মহিলাটা আবার সেকেন্ড টাইম প্রেগনেন্ট হলো, এবং সেকেন্ড টাইমেও ওর বাচ্চার ব্লাড গ্রুপ হয়ে গেল পজিটিভ। তাহলে সেকেন্ড টাইমেও বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয়, তাহলে বাচ্চার বডিতে ক্যাপিটাল ডি আছে, আর মায়ের শরীরে ওই প্রথমবার যখন সে অ্যান্টিজেন ডি কে দেখেছিল, সেই অ্যান্টিজেন ডি দেখে ও মায়ের শরীর তখন তৈরি করে ফেলেছে অ্যান্টিবডি ডি। তো আমরা জানি প্লাসেন্টা ভেদ করে কিন্তু অ্যান্টিবডি যাওয়া আসা করতে পারে। তাহলে এইবার যেটা হবে সেটা হচ্ছে মায়ের শরীর থেকে অ্যান্টিবডি এই প্লাসেন্টা ভেদ করে বাচ্চার শরীরে চলে আসবে, এবং দ্বিতীয় বাচ্চার বডিতে যে আরবিসি তে যত আরবিসি সে দেখবে, এবং আরবিসির গায়ে যত ডি সে দেখবে, বড় ডি দেখবে, সেই বড় ডি এর সাথে অ্যান্টিবডি ডি রিঅ্যাকশন করে এই আরবিসি গুলিকে ভেঙে দিবে, এবং এই রোগটার নামই হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে আমরা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস এই রোগটা কেন হয় সেটা বুঝলাম, এবং এটা কেন সাধারণত দ্বিতীয় বাচ্চা থেকে শুরু হয় সেটাও আমরা জানলাম। এখন তাহলে তো যাদের রক্তের গ্রুপ নেগেটিভ তাদের তো একটু ভয় পেয়ে যাওয়ার কথা, যে হাই হাই আমার ব্লাড গ্রুপ তো নেগেটিভ, তো আমার কি হবে। তো আসলে এটা খুব চমৎকার একটা ম্যানেজমেন্ট আছে, আমি ম্যানেজমেন্টটাও তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। হসপিটালে আমরা যখন কোনো আরএইচ নেগেটিভ মাকে পাই, তখন আমরা একটু সতর্ক হয়ে যাই। তো আরএইচ নেগেটিভ মা, তার বেবি ডেলিভারি হওয়ার পর আমরা বেবির ব্লাড গ্রুপিং করি। যদি দেখি যে মাও নেগেটিভ বাচ্চাও নেগেটিভ, তাহলে তো আর কোনো সমস্যা নাই। যদি দেখলাম যে বাচ্চাটা পজিটিভ, সেই ক্ষেত্রে আমরা যেটা করি, দেখো বাচ্চার শরীরে রয়েছে ক্যাপিটাল ডি, এইটা দেখে মায়ের শরীর তৈরি করেছে অ্যান্টি ডি। তাহলে সেই ক্ষেত্রে আমরা মাকে আরেকটা ইনজেকশন দিয়ে দিই। এই ইনজেকশনটা কি? অ্যান্টি ডি অ্যান্টিবডি। অর্থাৎ এই ডি কে ধ্বংস করতে পারে এমন আরেকটা অ্যান্টিবডি আমি তার বডিতে ইনজেকশন করে দিই। ফলে মায়ের শরীর দেখেছিল বড় ডি, তৈরি করেছিল অ্যান্টি ডি, আর আমি তাকে ইনজেকশন দিয়ে দিলাম এই অ্যান্টিবডির এগেনস্টের অ্যান্টিবডি। ফলে ওর শরীরে যে অ্যান্টি ডি তৈরি হয়েছে সব অ্যান্টিবডি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, ফলে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। তো তোমরা যারা নেগেটিভ গ্রুপ তাদের আসলে দুশ্চিন্তার কিছু নাই, জাস্ট একটা এক্সট্রা ইনজেকশন নিতে হবে, এটা ছাড়া আর কোনো সমস্যাই নাই। তাহলে আমরা ব্লাড গ্রুপিং কি এটা আমরা জানলাম, এবং ব্লাড গ্রুপিং এ পজিটিভ নেগেটিভ হওয়ার কারণে কি কি সমস্যা হতে পারে এবং সেই সমস্যার ম্যানেজমেন্ট কি সেটাও আমরা জানলাম। পাশাপাশি এটা যেহেতু তোমাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেহেতু তোমরা অনেকেই হয়তো এই বায়োলজি আর কখনো ভবিষ্যতে পড়বে না, তো তোমাদের জন্য আমার মনে হয় এই জিনিসটা জেনে রাখা খুব দরকার। তো আমি দেখি তোমরা আর কি কি প্রশ্ন করেছো। আচ্ছা, আচ্ছা তোমাদের কয়েকজনের নেটের সমস্যা হচ্ছে, তো আমি আশা করব যে তোমাদের নেট খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং তোমরা আমাদের ক্লাসটা ধরতে পারবে। আচ্ছা, আচ্ছা তাহলে চলো, তোমাদের মধ্যে একজন প্রশ্ন করেছো যে ভাই বর্ণান্ধতা এই ব্যাপারটা একটু বুঝাতে, তো আমি এই জিনিসটাতে এবার যাই। এরপরে ইমিউনিটি এটা নিয়েও তোমাদের প্রশ্ন আছে, আমি সেই টপিকটাও বুঝিয়ে দিব। তাহলে যাই বর্ণান্ধতা। বর্ণান্ধতা বলার চেয়ে আমরা ফার্স্টে এক্স লিঙ্কড বা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এই টপিকটা আসলে একটু ভালো করে বুঝে নিই। হ্যাঁ, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে আসলে বোঝায় যে সেক্স ক্রোমোজোমের মাধ্যমে, আমরা জানি যে সেক্স ক্রোমোজোম আছে কি এক্স এবং ওয়াই,
তাহলে সেক্স ক্রোমোজোম দিয়ে যে অসুখগুলি আমাদের ভেতরে ট্রান্সফার হয় বা আমাদের জেনেটিক্স, আমরা জানি যে আসলে আমরা আমাদের সমস্ত বৈশিষ্ট্য আমাদের বাবা মার কাছ থেকে পেয়ে থাকি। তো দুঃখজনক হলেও সত্য, কিছু কিছু জেনেটিক অসুখ দেখা যায় যে এগুলি বাবা মার কাছ থেকে আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। তো যেই আমরা জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, তো এই 23 জোড়া ক্রোমোজোমের ভেতর 22 জোড়া হচ্ছে অটোজোম আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো সেই এক জোড়া সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই। মেয়েদের ক্ষেত্রে দুটোই এক্স থাকে আর ছেলেদের ক্ষেত্রে একটা এক্স এবং একটা ওয়াই থাকে। তো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটার কিছু বৈশিষ্ট্য আছে এবং খুবই মজার কিছু বৈশিষ্ট্য আছে। তো মজার বৈশিষ্ট্যগুলি কি? নাম্বার 1, যে সেক্স ক্রোমোজোম আছে এক্স এবং ওয়াই। তো দেখা গেছে যে সমস্ত সেক্স লিঙ্ক ডিসঅর্ডার আসলে আসে এক্স ক্রোমোজোম দিয়ে। তাহলে আমি সেক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতেই আসলে আমি এক্স লিঙ্ক ডিসঅর্ডার বলতে পারি, কারণ ওয়াই দিয়ে কোনো অসুখ আসতেছে না, সব আসতেছে আমার এক্স ক্রোমোজোম দিয়ে। এখন যে অসুখগুলি আসে, তোমরা কিন্তু জেনেটিক্স পড়েছো এবং সেখানে তোমরা নিশ্চয়ই জেনেছো যে অসুখগুলি বা যে কোনো বৈশিষ্ট্য প্রকট হতে পারে আবার প্রচ্ছন্ন হতে পারে। তো আমাদের এখানে সেকেন্ড মজার বিষয় যেটা, যে এক্স ক্রোমোজোম দিয়ে যে অসুখগুলি আসছে তার কোনোটাই প্রকট না, সবাই হচ্ছে প্রচ্ছন্ন প্রকৃতির। তাহলে তোমাকে বেসিক্যালি এই দুইটা কথা মনে রাখতে হবে, যে এক্স সেক্স ক্রোমোজোম সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে হচ্ছে এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এবং দ্বিতীয় কথা যেটা, যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার সবসময় প্রচ্ছন্ন প্রকৃতির। এখন মনে করো এটা একটা এক্স ক্রোমোজোম। তো তোমরা কি জানো যে আমাদের বডিতে যে ক্রোমোজোমগুলি রয়েছে সেই ক্রোমোজোমগুলির নামকরণ হয়েছে আসলে তাদের দৈর্ঘ্যের ভিত্তিতে। তাহলে এক্স এবং ওয়াই এই দুইজনের মধ্যে আসলে এক্সটা অনেক বড় এবং ওয়াইটা অনেক ছোট। তাহলে একটা ছেলের ক্ষেত্রে এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোম যদি আমি পাশাপাশি আঁকি তাহলে সেই ক্ষেত্রে এরকম একটা অবস্থা হবে। আর একটা মেয়ের ক্ষেত্রে দুটো এক্স ক্রোমোজোম, দুটোরই লেন্থ হচ্ছে অনেক বড়। এখন আমি আগেই বলেছিলাম যে অসুখগুলো হচ্ছে প্রচ্ছন্ন প্রকৃতির। তাহলে দেখো তো, একটা ছেলের বডিতে যদি এরকম একটা প্রচ্ছন্ন জিন থাকে, এই জিনটাকে বাধা দেওয়ার জন্য এখানে কি ওইরকম কোনো অ্যালিল আছে? এখানে কিন্তু ওইরকম কোনো অ্যালিল নাই। তাহলে একটা ছেলের বডিতে যদি একটা জিন থাকে, এই একটা জিনই প্রকাশ পেয়ে যাবে। কিন্তু একটা মেয়ের বডিতে দেখো তো, মনে করো এখানে তার কালার ব্লাইন্ডনেস এর জিনটা, আমি যেটাকে ছোট সি দিয়ে প্রকাশ করছি, সেটা এখানে আছে, কিন্তু তার বডিতে এইখানে কিন্তু একটা বড় সি আছে। অর্থাৎ কালার ব্লাইন্ড, আমরা জানি যে একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা কখনোই সিঙ্গেল একটা জিন দিয়ে আসলে প্রকাশ পাবে না, কারণ এখানে একটা প্রকট জিন আছে, এই প্রকট জিনটাই প্রকাশ পাবে, এই প্রচ্ছন্ন জিন প্রকাশ পাবে না। অর্থাৎ এই মেয়েটার যার বডিতে একটা ছোট সি আছে, এখানে আবার একটা বড় সি আছে, তো আমি বড় সিটা দেখিয়ে আমার ছবিটাকে জটিল করতে যাচ্ছি না, তাহলে সে কিন্তু কালার ব্লাইন্ডনেসে আক্রান্ত নয়। কিন্তু এই ছেলেটার কথা চিন্তা করি, এই ছেলের বডিতে একটা ছোট সি আছে, কিন্তু এই ছোট সি কে বাধা দেওয়ার জন্য এখানে তো কোনো বড় সি এর কোনো জায়গা নাই বা কোনো অ্যালিল নাই, এই জন্য এইটা একটা সি থাকলেই এটা এখানে প্রকাশ পেয়ে যাচ্ছে। অর্থাৎ তাহলে আমরা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারের প্রথম বৈশিষ্ট্য পেয়েছিলাম যে সেক্স লিঙ্ক মানেই এক্স লিঙ্ক, দ্বিতীয় বৈশিষ্ট্য পেয়েছিলাম যে এরা সবসময় প্রচ্ছন্ন প্রকৃতির হয়, তৃতীয় বৈশিষ্ট্য পেলাম যে ছেলেরা সাধারণত আক্রান্ত হয় বা সাফারার হয়, আর মেয়েরা সাধারণত ক্যারিয়ার হয় বা বাহক হয়। শোনো, একজন ক্যারিয়ার সে কিন্তু সাধারণত রোগটা তার শরীরে থাকে না, কিন্তু সে রোগটাকে বহন করে। আর যারা সাফারার তারা রোগটাকে তো বহন করেই এবং সেই রোগেও আক্রান্ত হয়ে যায়। তাহলে ছেলেরা সাধারণত ছেলেরা সাধারণত সাফারার বা আক্রান্ত হয়, আর মেয়েরা সাধারণত ক্যারিয়ার বা বাহক হয়। তাহলে একটা মেয়ে সে কি কখনোই আক্রান্ত হতে পারে না? সেও আক্রান্ত হতে পারে। তো এই জিনিসটা আমরা একটু চেকার বোর্ড দিয়ে দেখি। ধরো আমরা জানি যে এই চিহ্নটা আমরা পুরুষ অর্থে ব্যবহার করি আর এই চিহ্নটা আমরা মহিলা অর্থে ব্যবহার করি। ধরো একজন স্বাভাবিক লোক, তার সাথে একজন স্বাভাবিক মহিলারই বিয়ে হলো। তো স্বাভাবিক মহিলার বিয়ে হলো, কিন্তু এই মহিলার ভেতরে একটা কালার ব্লাইন্ডনেস এর একটা জিন আছে, অর্থাৎ সে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যারিয়ার, কিন্তু তার ভিতরে বাইরে থেকে আমি দেখে কোনোভাবেই বুঝতে পারছি না যে তার ভিতরে কোনো রোগ আছে কি নাই। তো আমরা ধরে নিলাম যে দুইজনই স্বাভাবিক, কিন্তু মহিলাটা হচ্ছে এখানে বাহক। তাহলে তাদের মধ্যে বিয়ে হলে তাদের বাচ্চারা কিরকম হতে পারে এটা আমরা একটু চেকার বোর্ড দিয়ে দেখি। চেকার বোর্ডটা আমি কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো পরীক্ষার খাতায় যেটা হয়, চেকার বোর্ডের এই দাগটা যদি তুমি এদিকে দিয়ে ফেলো তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। এই দাগ যদি এদিকে দাও তাহলে এইদিকে দুই বক্স চলে আসতেছে,
কিন্তু এইদিকে কোনো বক্স থাকতেছে না। সো দাগটা তুমি কোন কোণা থেকে কোন কোণায় দিবা এটা আগে থেকে কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। তো যাই হোক, তাদের মধ্যে বিয়ে হলে তাদের বাচ্চাগুলি হতে পারে এই কম্বিনেশনের। দেখো, এই একজন মেয়ে, এবং কিন্তু তার মধ্যে জিন আছে, কিন্তু তার মধ্যে কিন্তু রোগ থাকবে না, কারণ তার মধ্যে মাত্র একটা আছে। সো সে বাহক, এই ছেলেটা আক্রান্ত, এই ছেলেটা একদম, এই মেয়েটা একদমই স্বাভাবিক, আর এই ছেলেটা এও একদমই স্বাভাবিক। তো একটা মেয়ে যদি কালার ব্লাইন্ড পেতে চাও, সেই ক্ষেত্রে কম্বিনেশনটা কি হতে হবে? দেখো, তার বাবাকে হতে হবে অবশ্যই সাফারার, আর মা যদি ক্যারিয়ার হয় সেই ক্ষেত্রে কি হবে? আমরা এই এক্সি, তাহলে এটা এখানে পেলাম, তাহলে এটা এখানে চলে যাবে এবং এটা এখানে চলে যাবে। অর্থাৎ তুমি একটা মেয়ে কালার ব্লাইন্ড যদি তুমি পেতে চাও, সেই ক্ষেত্রে তার বাবাকে হতে হবে কালার ব্লাইন্ড এবং তার মাকে হতে হবে ক্যারিয়ার। কিংবা মাও যদি কালার ব্লাইন্ড হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওদের সবাই কালার ব্লাইন্ড হয়ে গেছে, ওর যতগুলি ছেলে মেয়ে হচ্ছে পুরো ফ্যামিলির সবাই কালার ব্লাইন্ড হয়ে যাচ্ছে। অর্থাৎ কালার ব্লাইন্ড ছেলে এবং কালার ব্লাইন্ড মেয়ে বিয়ে হলে তাদের সব বাচ্চাই কালার ব্লাইন্ড হবে। কিন্তু কালার ব্লাইন্ড একটা মেয়ে যদি পেতে চাই, সেই ক্ষেত্রে আমাকে অনেক কিছু হিসাব করতে হবে। তার বাবা কালার ব্লাইন্ড হবে, মা হবে ক্যারিয়ার, অথবা কালার ব্লাইন্ডের সাফারার। এখন একটা মেয়ে কালার ব্লাইন্ড পেতে হলে তাহলে অনেকগুলি শর্ত পূরণ করতে হচ্ছে। বাবা কালার ব্লাইন্ড হতে হবে, সেই বাবা কালার ব্লাইন্ড, সে আবার একজন কালার ব্লাইন্ড মহিলা কিংবা কালার ব্লাইন্ডের ক্যারিয়ার একটা মহিলাকে বিয়ে করতে হবে। সো এটা অনেক রেয়ার একটা কম্বিনেশন, এবং এই জন্য সাধারণত আমরা কোনো কালার ব্লাইন্ড মেয়ে আসলে পাবো না, কারণ এটা খুবই খুবই দুর্লভ একটা ব্যাপার। এখন একটা জিনিস আমি তোমাদেরকে বুঝাই, যেটা হচ্ছে, ধরো একটা স্বাভাবিক, মানে যেটা সাধারণত হবে, একটা স্বাভাবিক লোক একটা স্বাভাবিক মহিলাকে বিয়ে করবে, কিন্তু সে মহিলাটা হয়তো ক্যারিয়ার, যেটাকে বাইরে থেকে বোঝা যাবে না। তাহলে একটা মেয়ে সে কখন ক্যারিয়ার, এটা আমরা কখন বাইরে থেকে বুঝতে পারি? আমরা চলো সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এরকম ক্যারিয়ার কম্বিনেশনের ফলে আমরা একটা কালার ব্লাইন্ড ছেলে পাচ্ছি। তাহলে এই কালার ব্লাইন্ড ছেলেটার সাথে এই মেয়েটার সম্পর্ক কি? যে এই ছেলেটার সাথে এই মেয়েটার সম্পর্ক, তারা হচ্ছে ভাই বোন। তাহলে এই মেয়েটা যখন মা হবে, এবং তার সাথে যদি একটা স্বাভাবিক পুরুষের বিয়ে হয়, সেই ক্ষেত্রে দেখো অনেকটা এই কম্বিনেশনে কিন্তু চলে আসতেছে। এরকম একটা মেয়ে, তার সাথে এরকম একটা স্বাভাবিক পুরুষের যদি বিয়ে হয়, তাহলে তাদের, মানে এই মেয়েটা যখন সন্তান হবে, তার সন্তানগুলির কম্বিনেশনও কিন্তু এরকম হবে। তাহলে তার একটা ছেলে কি হয়ে যেতে পারে? তার একটা ছেলে কিন্তু কালার ব্লাইন্ড হতে পারে। এখন দেখো তো, এই ছেলেটার সাথে এই ছেলেটার সম্পর্ক কি? এ হচ্ছে মা, মায়ের ভাই হচ্ছে ইনি, আর এটা হচ্ছে ওই এই মেয়ের সন্তান। অর্থাৎ এই সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলি কার থাকলে কার হওয়ার সম্ভাবনা আছে? যদি মায়ের ভাইয়ের থাকে, অর্থাৎ যদি মামার থাকে, তাহলে ভাইগনার হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলি রিলেশনশিপ হচ্ছে মামার যদি থাকে, তাহলে সেটা ভাগ্নের হতে পারে। তো আমরা একটা বইয়ের বাইরে একটা রিয়েল জিনিস জানলাম, যদিও এটা একটু, আমি আশা করি যে তোমরা সবাই আসলে এটা বুঝতে পেরেছো। এটা যদিও তোমাদের বইয়ের মধ্যে ডাইরেক্টলি লেখা নাই, তারপর আমি এই টপিকটা বুঝিয়ে দিলাম যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার গুলি মামার থাকলে ভাগ্নের হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা এটাও একটু জানতে পারলে। এরপরে দেখি তোমাদের আর কোথায় কি সমস্যা আছে। ইমিউনিটি নিয়ে অনেকের সমস্যা ছিল, ইমিউনিটি নিয়ে তোমাদের অনেকের সমস্যা আছে। লিম্ফোসাইটকে আনুবীক্ষণিক, আচ্ছা, স্মৃতিকোষের ভূমিকা, লিম্ফোসাইটকে আনুবীক্ষণিক সৈনিক কেন বলা হয়, এই জিনিসটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার এই টপিকে যাই। আচ্ছা, তো তোমরা জানতে চেয়েছো যে লিম্ফোসাইটকে কেন আনুবীক্ষণিক সৈনিক বলা হয়। আসলে দেখো, আমাদের শরীরে ডাব্লিউবিসি আছে বা শ্বেত রক্তকণিকা আছে, এদেরকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করতে পারি। আমাদের ইমিউনিটির সাথে ডাব্লিউবিসির সম্পর্ক আছে। একটা হচ্ছে দানাদার, আরেকটা হচ্ছে অদানাদার। দানাদারের মধ্যে আবার আছে তিন ধরনের, বেজোফিল, ইওসিনোফিল, আর আরেকটা আছে নিউট্রোফিল। আর অদানাদারের মধ্যে আছে দুইজন, একজন হচ্ছে মোনোসাইট আর আরেকজন হচ্ছে লিম্ফোসাইট। এখন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে ডাব্লিউবিসি মানেই ওর কাজ কি? ওর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করা, তাই না?
তাহলে আমরা ছোটবেলায় এটা পড়েছিলাম যে ডাব্লিউবিসি ওর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করা। তো এখন তো আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমরা 2 দিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব। তো এখন আমাদেরকে আরেকটু ভিতরে গিয়ে জানতে হবে যে আসলে ডাব্লিউবিসি মানেই তো শুধু ডাব্লিউবিসি না, ডাব্লিউবিসি মানে হচ্ছে এই 5 জন। তাহলে এই 5 জনের মধ্যে সবাই কি আসলে ফ্যাগোসাইটোসিস করতে পারে? না, এই 5 জনের মধ্যে যারা ফ্যাগোসাইটোসিস করতে পারে তাদেরকে বলা হয় ফ্যাগোসাইট। এবং আমি যেভাবে মনে রাখি যে ফ্যাগোসাইট হচ্ছে এম এবং এন, অর্থাৎ মোনোসাইট আর নিউট্রোফিল, শুধুমাত্র এই দুইটা কোষ, এই 5 জনের মধ্যে শুধুমাত্র এই 2 জন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে জীবাণু ধ্বংস করতে পারে। বাকিরাও জীবাণু ধ্বংস করে কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে না। তাহলে ফ্যাগোসাইট হচ্ছে এন এবং এম, এই 2 জন সরাসরি জীবাণুকে ভক্ষণ করতে পারে বা খেয়ে ফেলতে পারে। এবার আসো, কেউ কেউ আছে তাহলে জীবাণুকে খায় না। সৈনিকরা যখন যুদ্ধ করে, আগে একদম মাঠে ময়দানে গিয়ে তলোয়ার দিয়ে যুদ্ধ করা লাগতো, কিন্তু এখন যখন যুদ্ধ হয় দেখা যায় যে একজন আরেকজনের কাছে অনেক দূরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে দূর থেকে গোলাগুলি করে তারা হচ্ছে এখন যুদ্ধ করছে। এখন মডার্ন যুদ্ধ তো এইভাবেই চলে, তাই না? ঠিক তেমনি লিম্ফোসাইট, সে জীবাণুকে যখন মারে, সে জীবাণুর কাছে না গিয়েও জীবাণুকে মারতে পারে। সে হচ্ছে অ্যান্টিবডি নিঃসরণ করে জীবাণুকে অনেক দূর থেকে, সে হয়তো তার এক জায়গায় সে অ্যান্টিবডি নিঃসরণ করে সে রক্তের মধ্যে সেই অ্যান্টিবডিটা ছেড়ে দিয়েছে, সেই অ্যান্টিবডিটা ঘুরতে 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 গিয়ে তোমার জীবাণুকে মেরে ফেলছে। তাহলে লিম্ফোসাইট সে দূর থেকে যেহেতু জীবাণুকে মারতে পারছে, এই জন্য লিম্ফোসাইটকে আমরা বলছি আণুবীক্ষণিক সৈনিক বা মাইক্রোস্কোপিক সোলজার। যেহেতু সে যুদ্ধের মতো করছে কিন্তু সে দূর থেকে জীবাণুকে মেরে ফেলছে। তাহলে লিম্ফোসাইট তার কাজ হচ্ছে অ্যান্টিবডি নিঃসরণ করা। ইওসিনোফিল, দেখো ছোট একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকলো তাকে মারা, আবার বড় একটা কৃমি তোমার শরীরে ঢুকলো তাকে মারা। নিশ্চয়ই এদের দুইজনকে মারার জন্য আমার বডির মেকানিজমটা আলাদা হওয়া উচিত। তো আমাদের ইওসিনোফিল এরা হচ্ছে এরকম বড় বড় যারা প্যারাসাইট আছে বা বড় বড় ওয়ার্ম যেগুলি আছে এবং অ্যালার্জি, এই জিনিসগুলিতে কাজ করে আমার ইওসিনোফিল। বেসোফিল এ আসলে সরাসরি ইমিউনিটির সাথে জড়িত না, সে হচ্ছে হেপারিন নামের একটা রাসায়নিক পদার্থ নিঃসরণ করার মাধ্যমে রক্তকে রক্তনালীর ভিতরে জমাট বাঁধতে দেয় না। অর্থাৎ আমরা দেখলাম যে ডাব্লিউবিসির বিভিন্ন টাইপ, প্রত্যেকটা টাইপের কিন্তু আলাদা আলাদা ফাংশন রয়েছে। তো ইমিউনিটি চ্যাপ্টারে একটা জিনিস বোঝার আগে আমরা আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। আমরা ইমিউনিটি কিছু টেকনিক্যাল কঠিন কঠিন টার্ম আসলে বোঝার চেষ্টা করছি। তো ম্যাক্রোফেজ এই জিনিসটা আসলে কি সেটা চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল বা বাংলায় যদি বলি শ্বেত রক্তকণিকা, তাহলে শ্বেত রক্তকণিকা সে আছে কোথায়? সে তো রক্তনালীর ভিতরেই আছে, তাই না? যে রক্তনালিকার ভিতরে বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা ঘুরে বেড়াচ্ছে। এখন রক্ত, সে তো কখনোই তোমার মানে আমরা জানি যে আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র সেটা বদ্ধ প্রকৃতির, অর্থাৎ রক্ত সবসময় রক্তনালীর ভিতরেই থাকে, রক্তনালী থেকে কখনো বের হয় না। কিন্তু জীবাণু, তার সাথে তো নিশ্চয়ই আমার কোনো কন্টাক্ট নেই যে জীবাণু আমার রক্তের ভিতরে কিন্তু ডাব্লিউবিসি আছে। তুমি শুধু আমার শরীরের ভিতরে ঢুকলে রক্তের ভিতরেই যাবা, অন্য কোথাও যেতে পারবে না। জীবাণুর সাথে তো আমার এরকম কোনো কন্টাক্ট নাই। জীবাণু যে কোনো জায়গাতেই শরীরের যেতে পারে। তো ধরো রক্তনালীর বাইরে এইখানে একটা জীবাণু রয়েছে, তাহলে এই জীবাণুটাকে ধরো বড় করে আঁকলাম, এই জীবাণুটাকে মারার জন্য আগে থেকে রক্তনালীর বাইরে বড় একটা ডাব্লিউবিসি অপেক্ষা করে যে জীবাণু যদি কখনো রক্তনালীর বাইরেই আসে তাহলে আমি তাকে মেরে ফেলবো। তাহলে এই যে ডাব্লিউবিসিটা যে হচ্ছে রক্তনালীর বাইরে টিস্যুর ভেতরে অবস্থান করছে তাকে আমরা বলি ম্যাক্রোফেজ। এখন আমরা জানি যে ডাব্লিউবিসি মানে কিন্তু শুধু ডাব্লিউবিসি না, ডাব্লিউবিসি মানে হচ্ছে এই 5 জন। তাহলে এই 5 জনের ভেতর সবাই কি ম্যাক্রোফেজ হিসেবে কাজ করতে পারে, টিস্যুর ভিতরে কাজ করতে পারে? না। মনে রাখবা ম্যাক্রোফেজ মানে এম এবং এম মানে এখানকার এম, অর্থাৎ ম্যাক্রোফেজ হিসেবে কাজ করতে পারে শুধু মোনোসাইট। সে আকারে অনেক বড়, এই জন্যই আসলে ম্যাক্রো এই শব্দটার মানে হচ্ছে বড়। যেহেতু সে আকারে বড় এই জন্য তার নাম হচ্ছে ম্যাক্রো, এবং সে যেহেতু বেশি খেয়ে ফেলতে পারে, জীবাণু সে অনেক বেশি খেতে পারে, এই জন্য তার নাম হচ্ছে ম্যাক্রোফেজ। এবং তাহলে ম্যাক্রোফেজের সংজ্ঞাটা কি? মোনোসাইট সে যদি রক্তনালীর বাইরে টিস্যুর মধ্যে অবস্থান করে তবে তাকে বলা হয় ম্যাক্রোফেজ। এখন এক এক জায়গার ম্যাক্রোফেজ বডির এক একটা টিস্যু, যেমন লিভারের জন্য হচ্ছে কাফার সেল, এরকম স্কিনের জন্য আলাদা সেল ল্যাঙ্গারহ্যান্স সেল, এরকম এক এক জায়গায় এক এক রকম নাম আসলে তাদেরকে দেওয়া হয়। তো আমরা ইমিউনিটির আরেকটা ব্যাপার বুঝবো, সেটা হচ্ছে তোমরা অনেকেই অ্যান্টিবডির গঠন জানতে চাচ্ছ। তো অ্যান্টিবডির গঠনটা কিরকম সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে
এটা হচ্ছে তোমার দেখতে আমরা তাহলে অ্যান্টিবডি। প্রথম কথা হচ্ছে অ্যান্টিবডি এটা কোন কোষ থেকে উৎপন্ন হয়, একটু আগে আমরা বললাম এটা উৎপন্ন হয় লিম্ফোসাইট থেকে। এখন আমরা জানি লিম্ফোসাইট আবার দুই ধরনের, টি এবং বি। তো দেখা যাচ্ছে যে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট আসলে আমাদের শরীরে, তো দেখা যাচ্ছে যে টি লিম্ফোসাইট আসলে আমাদের শরীরে অ্যান্টিবডি হিসেবে কাজ করে না, অ্যান্টিবডি তৈরি করতে পারে না। অ্যান্টিবডি তৈরি করতে পারে বি লিম্ফোসাইট। আবার বি লিম্ফোসাইট সে সরাসরি আসলে অ্যান্টিবডি তৈরি করতে পারে না, সে প্রথমে প্লাজমা সেল নামে একটা কোষে পরিণত হয়, তারপর সেই প্লাজমা কোষ থেকে সে হচ্ছে অ্যান্টিবডি নিঃসরণ করে। অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই যে অ্যান্টিবডি তৈরি করে কে, আমরা বললাম লিম্ফোসাইট। এখন যে কোনো লিম্ফোসাইটে কি অ্যান্টিবডি তৈরি করতে পারে না, লিম্ফোসাইটের মধ্যে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করতে পারে। বি লিম্ফোসাইট সে কি সরাসরি অ্যান্টিবডি তৈরি করতে পারে না, বি লিম্ফোসাইট সে প্রথমে প্লাজমা কোষে রূপান্তরিত হয়, প্লাজমা কোষে রূপান্তরিত হওয়ার পর সে অ্যান্টিবডি তৈরি করতে পারে। তো অ্যান্টিবডি এটার গঠন যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে যে অ্যান্টিবডি এর আসলে শরীরে এর অংশ হচ্ছে তিনটা। একটাকে আমরা বলতে পারি হেভি চেইন, বা যেটাকে আমরা বইয়ে বাংলাতে পড়েছি ভারী শৃঙ্খল। আরেকটা হচ্ছে হিঞ্জ বা কবজা এই অঞ্চল, এবং আরেকটা হচ্ছে লাইট চেইন বা হালকা শৃঙ্খল। তো আমরা অ্যান্টিবডির একটা ছবি এঁকে, অ্যান্টিবডির ছবি এটা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আমার মনে হয় যে এই জিনিসটা তোমাদের সবারই খুব ভালো মতন পারা উচিত। তো অ্যান্টিবডির ছবিটা আমরা একটু দেখি। অ্যান্টিবডি দেখতে আসলে ওয়াই এর মতো, তাহলে এটা একটা হেভি চেইন, এটা একটা হেভি চেইন, আর এই হেভি চেইনগুলির সাথে থাকে একটা এক জোড়া লাইট চেইন। তাহলে এটা একটা লাইট চেইন, এটা ধরো একটা লাইট চেইন। তাহলে আমাদের অ্যান্টিবডি দেখতে ওয়াই এর মতো এবং এর দুটো হেভি চেইন আছে, দুটো লাইট চেইন আছে। তাহলে এই হেভি চেইন লাইট চেইন যদি আলাদা আলাদা থাকে তাহলে তো এরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এদের একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকা দরকার। তাহলে এর সাথে এ কানেক্টেড থাকা দরকার, ওর সাথে ওর কানেক্টেড থাকা দরকার, এবং এর সাথে এর কানেক্টেড থাকা দরকার। তাহলে এই যে কানেকশনগুলি যে হয়, এই কানেকশনগুলি হয় ডাইসালফাইড বন্ড দিয়ে। তাহলে আমরা যেটা লিখবো যে হেভি চেইন এগুলি আসলে ডাইসালফাইড বন্ড দিয়ে হেভি চেইন এবং লাইট চেইন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। এখন এই লাইট চেইন আর হেভি চেইনগুলির নাম, হেভি চেইনের দেখা যায় যে পুরোটাকে যদি আমি 4 ভাগ ধরি, এই হেভি চেইনের 4 ভাগের 3 ভাগ এই মোটামুটি এটা এতটুকু, এইখান থেকে শুরু করে এতটুকু ফিক্স। তোমরা কি একটা জিনিস জানো যে আমাদের বডিতে কোটি 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 ধরনের অ্যান্টিবডি থাকে। আমাদের বডিতে যে কোনো ধরনের জীবাণুর জন্য, এক একটা আলাদা জীবাণুর জন্য আলাদা আলাদা অ্যান্টিবডি থাকে। অর্থাৎ তোমার বডিতে যদি কয়েক কোটি জীবাণু ঢুকে, এই কয়েক কোটি জীবাণুর প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা করে অ্যান্টিবডি তৈরি হবে। এবং একটা অ্যান্টিবডি কখনোই অন্য জীবাণু, মানে ধরো আমরা একটু আগে পড়েছিলাম যে রক্তের গ্রুপের এর জন্য অ্যান্টিবডি হচ্ছে ছোট এ। এখন এই ছোট এ, এই অ্যান্টিবডিটা দুনিয়াতে বড় এ ছাড়া আর কারো সাথেই রিঅ্যাকশন করবে না। ঠিক তেমনি ক্যাপিটাল বি, এটার জন্য অ্যান্টিবডি ছিল ছোট বি বা স্মল বি। এই স্মল বি জীবনেও বড় বি ছাড়া, বড় বি এই অ্যান্টিজেনটা ছাড়া দুনিয়াতে আর কারো সাথে সে রিঅ্যাকশন করবে না। ঠিক তেমনি তোমার শরীরে যদি যক্ষার জীবাণু ঢুকে, তাহলে যক্ষার জীবাণুর এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে, এবং সেই অ্যান্টিবডিটা দুনিয়াতে যত জীবাণুই থাকুক যক্ষার জীবাণু ছাড়া অন্য কোনো জীবাণুর সাথে কাজ করবে না। তো যাই হোক, অ্যান্টিবডির এই যে হেভি অংশটা রয়েছে, এই হেভি অংশ দেখা যায় যে মোটামুটি সবার ক্ষেত্রে 4 ভাগের 3 ভাগ সেম থাকে। এবং কি কি টাইপ থাকতে পারে এটার উপর ভিত্তি করে, যদি গামা থাকে তাহলে জি, যদি মিউ থাকে তাহলে এম, যদি আলফা থাকে তাহলে এ, এপসিলন থাকলে ই, এবং ডেল্টা থাকলে ডি। এরকম হেভি চেইনের আমরা বিভিন্ন নাম দিয়েছি, এবং হেভি চেইনের নামের ভিত্তিতে আমার অ্যান্টিবডির ভিন্ন ভিন্ন নাম হতে পারে। তো লাইট চেইন এদেরও কিন্তু নাম আছে, তো এদের নাম যদিও তোমাদের বইয়ে ভাবে দেওয়া নেই, তো আমি এটা না বললাম। এই হেভি চেইন মোটামুটি সবারই 4 ভাগের 3 ভাগ সেম। তাহলে দেখো যে কোটি কোটি ধরনের জি আছে, কোটি কোটি ধরনের এম আছে, কোটি কোটি ধরনের এ আছে। তাহলে এতটুকু 4 ভাগের 3 ভাগ যদি সেম হয় তাহলে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, আমরা যেটাকে চেইন বলছি এটা আসলে কিসের চেইন? এটা হচ্ছে পলিপেপটাইড চেইন।
এখন তোমরা নিশ্চয়ই জানো যে পলিপেপটাইড এই জিনিসটা আসলে কি দিয়ে তৈরি হচ্ছে। পলিপেপটাইড তৈরি হচ্ছে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তাহলে আমাদের এই 4/3 অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স সব এই কোটি কোটি জি এর মধ্যে সব জি এরই এই 4/3 সেম। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই যে জায়গাটা আছে, এই যে 1/4 যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে ভ্যারিয়েবল। এই জায়গার পলিপেপটাইড চেইনের এই জায়গায় অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্স রয়েছে বা একটার পরে একটা কোন অ্যামাইনো অ্যাসিড আসবে তার যে সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা ভ্যারি করে এবং এই সিকোয়েন্সটা ভ্যারি করার কারণেই আমাদের বডিতে ভিন্ন ভিন্ন টাইপের অ্যান্টিবডি তৈরি হতে পারে। অর্থাৎ এই অঞ্চলটাকে আমরা বলতে পারি ভ্যারিয়েবল রিজন। আবার এই অঞ্চলের একদম মাথার যে জায়গাটা থাকে, এই জায়গাটা আবার হচ্ছে আরো অনেক বেশি ভ্যারি করতে পারে, এই জন্য ওই একদম মাথার অংশটাকে বলা হয় হাইলি ভ্যারিয়েবল রিজন। তাহলে আমরা একটা অ্যান্টিবডির গঠন জানলাম এবং অ্যান্টিবডির গঠনে হেভি চেইন, লাইট চেইন এবং এই যে মাঝখানে যে জয়েন্টের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলছি হিঞ্জ রিজন। তো আমরা এই অ্যান্টিবডির গঠনের বিভিন্ন জায়গা জানলাম এবং আমাদের বডিতে কিভাবে কোটি কোটি ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে এই জিনিসটা জানলাম। তো তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমাদের ইমিউনিটিতে স্মৃতিকোষ বা মেমোরি সেলের কি ভূমিকা আছে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করবে যে আমাদের বডিতে যখন কোনো জীবাণু ঢুকে, সেই জীবাণুটা প্রথমবার আমার বডি সেই জীবাণুটাকে একটু চেনে, সেই জীবাণুটাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে সেই জীবাণুটাকে মেরে ফেলা যায়, এটা বডি একটু চিন্তা করে এবং প্রথমবার যে রেসপন্সটা দেখায় সেই রেসপন্সটাকে বলা হয় প্রাথমিক সাড়া বা প্রাইমারি রেসপন্স। প্রথমবার ঢুকলে প্রাইমারি রেসপন্স, এবং প্রাইমারি রেসপন্সে সে আসলে জীবাণুটাকে চিনলো, জীবাণুটাকে বুঝলো, কিভাবে মারা যায়, কিভাবে অ্যান্টিবডি তৈরি করা যায়, সেই জিনিসটা শিখলো। এখন এই জীবাণুটা যদি সেকেন্ড টাইম আমার বডিতে ঢোকে তাহলে সেই রেসপন্সটাকে বলা হয় সেকেন্ডারি রেসপন্স। এবং দেখো, একবার জীবাণু ঢোকার ফলে আমার বডি কিন্তু অলরেডি চিনে ফেলেছে যে এই জীবাণুটাকে কিভাবে ধ্বংস করতে হবে। তাহলে সেকেন্ড টাইম যখন জীবাণুটা ঢুকবে, জীবাণুটা ঢোকা মাত্র সেই জীবাণুটাকে কিভাবে মেরে ফেলা যায় আমার বডি কিন্তু অলরেডি সেই জিনিসটা জানে। তো সেকেন্ডারি রেসপন্সে খুব কুইকলি সে জীবাণুটাকে মেরে ফেলবে। এখন এই কুইকলি মেরে ফেলার পেছনে কিছু কোষের ভূমিকা আছে, তার মধ্যে একটা কোষ হচ্ছে স্মৃতিকোষ বা মেমোরি সেল। তাহলে স্মৃতিকোষ বা মেমোরি সেল ও যে কাজটা করে সেটা হচ্ছে, ও যখন এই প্রাইমারি রেসপন্সটা হয়, এই প্রাইমারি রেসপন্সের সময় কিছু পরিমাণ লিম্ফোসাইটকে জানিয়ে দেওয়া হয় যে আমার বডিতে এই রকম দেখতে একটা জীবাণু কিন্তু আছে। তাহলে এই মেমোরি সেল যেগুলি, এগুলি আসলে এক প্রকার লিম্ফোসাইট। তো এই লিম্ফোসাইটগুলি তখনই জেনে যায় যে হ্যাঁ, এরকম টাইপের একটা জীবাণু থাকতে পারে এবং এই লিম্ফোসাইটগুলি প্লাজমা সেলের, এবং এই লিম্ফোসাইটগুলি তার মধ্যে এমন একটা মেমোরি তৈরি করে রাখে যে এর পরে তারা সারা জীবন ওই জীবাণুর এগেইনস্টে অ্যান্টিবডি নিঃসরণ করতে থাকে। ফলে পরবর্তীতে যখনই ওই জীবাণুটা ঢুকে আমার শরীরে কিন্তু ওই মেমোরি সেলগুলি আগে থেকে উপস্থিত আছে। তাহলে ওই জীবাণুটা ঢোকা মাত্রই ওই লিম্ফোসাইটগুলি আগে থেকে যে অ্যান্টিবডি তৈরি করে যাচ্ছে, সেই অ্যান্টিবডিগুলি জীবাণুটা ঢোকা মাত্রই তাকে ধ্বংস করে ফেলবে, যেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি এবং কুইক রেসপন্স। তাহলে এই কারণে তোমাদের যাদের একবার পক্স হয়ে গেছে, আমরা জানি যে আমাদের যে চিকেন পক্স হয়, এই চিকেন পক্সের এগেইনস্টে আমাদের যে মেমোরি সেলগুলি তৈরি হয় তারা আসলে খুবই শক্তিশালী। তো তারা একবার যদি চিনে ফেলে যে হ্যাঁ, এই জীবাণুটা আমার শরীরে একবার ঢুকেছিল, তাহলে ওরা এমন অ্যান্টিবডি তৈরি করে রাখে এবং সারা বছর সারা জীবন ধরেই আসলে তৈরি করতে থাকে। এর ফলে দেখা যায় যে একবার যদি কারো পক্স হয়ে যায় তাহলে পরবর্তীতে আর কখনোই তার পক্স হয় না। তো আমরা আসলে অ্যান্টিবডি সম্পর্কে কিছু কথা জানলাম এবং আমাদের শরীরে কেন একবার পক্স হয়ে গেলে আর কখনো হয় না, অর্থাৎ আমাদের মেমোরিতে তোমার স্মৃতিকোষের ভূমিকা, সেটা সম্পর্কে আমরা কিছু কথা জানলাম। তো এরপরে দেখি আমরা আরো কিছু জিনিস। আচ্ছা তাসনিয়া, নীলিমা, তুমি খুব সুন্দর একটা প্রশ্ন করেছো যে ভাইরাল জ্বর কেন হয় যদি মেমোরি সেল আমাদের শরীরে থাকে। খুবই চমৎকার একটা প্রশ্ন। তোমরা কিছুদিন আগে বোটানি পরীক্ষা দিয়ে এসেছো এবং সেখানে একটা চ্যাপ্টার ছিল ভাইরাস। তো ভাইরাসের ওইখানে বৈশিষ্ট্যে তোমরা একটা কথা নিশ্চয়ই পড়েছো যে ভাইরাস তার মিউটেশন ক্ষমতা প্রচন্ড, এরকম একটা লাইন কিন্তু বইয়ের মধ্যে ছিল। তো এই লাইনটা আসলে তোমাদেরকে বুঝতে হবে যে ভাইরাস এমন যদি হয়, আমরা বলেছি যে জীবাণু ঢুকলেই সে এটা রেসপন্স দিয়ে সেটাকে মেরে ফেলতে পারে, কিন্তু ভাইরাস তার মিউটেশন ক্ষমতা প্রচন্ড। এর মানে কি,
মিউটেশন মানে হচ্ছে আমাদের ডিএনএ যে রয়েছে, এই ডিএনএ এর পার্মানেন্ট চেঞ্জকেই বলা হয় মিউটেশন। তাহলে ভাইরাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভাইরাস সে প্রতি বছর বছর সে মিউটেশন করতে পারে। মিউটেশন করা মানে হচ্ছে তার ডিএনএ তে পরিবর্তন ঘটানো। ডিএনএ তে পরিবর্তন ঘটানো মানে হচ্ছে তার আলটিমেটলি বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটানো। এবং এই কারণে দেখা যায় যে আমাদের প্রতি বছর বছর ঠান্ডা লাগছে বা প্রতি বছর বছর ভাইরাল ফিভার হচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যেই ভাইরাসটা দিয়ে তোমার গত বছর ঠান্ডা লেগেছিল, এই বছর সেই ভাইরাসটা আরেকটু তার মিউটেশন করে আরেকটু তার রূপের কোনো বা তার আকৃতি বা তার কোনো একটা জিনিসের পরিবর্তন ঘটিয়েছে, অর্থাৎ কোনো একটা প্রোটিনের পরিবর্তন ঘটিয়েছে। তাহলে যেহেতু ভাইরাস মিউটেশন করে প্রতি বছর বছর তার আকৃতি, তার প্রোটিন, তার বৈশিষ্ট্য চেঞ্জ করে, এই জন্য দেখা যায় যে গত বছর যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই অ্যান্টিবডি তার এই বছর কাজ করছে না। এই জন্য দেখা যায় যে আমাদের প্রতি বছর বছর ঠান্ডা লাগে বা প্রতি বছর বছর ভাইরাল রোগ হয়। তাহলে আমরা একটা জিনিস জানলাম। এরপরে দেখি, হ্যাঁ মাসুদ তুমি বলেছো যে ডিএনএ চেঞ্জ, আসলে ডিএনএ চেঞ্জ বলতে ডিএনএ নাইট্রোজিনাস বেজের চেঞ্জ। আচ্ছা, তারপরে হচ্ছে আব্দুল্লাহ তুমি প্রশ্ন করেছো যে মাসেলে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না কেন। আচ্ছা, অনেকের হয়তো তোমার নেটে সমস্যা হচ্ছে, সেটার জন্য আমি দুঃখিত। তো পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, এরকম একটা টপিক আছে, চলো সেটা আমরা একটু বুঝি। এটা বোঝার জন্য ধরো আমার হাতের এখানে একটা হাড় আছে, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস, আর এখানে দুটো হাড় আছে, একটার নাম রেডিয়াস, একটার নাম আলনা। তো আমি ধরে নিলাম যে এখানে একটা হাড়, এখানেও একটা হাড়, আমার বোঝার জন্য। তো ধরো এই হাড়, আমি এটাকে এই মার্কারটা দিয়ে ইন্ডিকেট করলাম, আর এই হাড়টাকে ইন্ডিকেট করলাম এইভাবে এই মার্কারটা দিয়ে। তো এইখান থেকে কিছু পেশি শুরু হয়েছে, যে পেশিটা শুরু হয়ে শেষ হয়েছে এই হাড্ডিটার গোড়ায়। লাইক আমি যদি এভাবে ধরি, তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, আমি আশা করি যে তোমরা সবাই দেখতে পাচ্ছ। এইখান থেকে কিছু, এইখান থেকে এটা শুরু হয়ে আমার পেশির এইখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে ধরো এই হাড়ের গোড়ায়, অর্থাৎ এইখানে। এখন এমন যদি হয় যে আমার এই পেশিটা সংকুচিত হচ্ছে, মানে আমি হাতটা এইখান থেকে এরকম করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার এইখান থেকে যে পেশিটা উৎপন্ন হয়ে এই হাড়ের গোড়ায় শেষ হয়েছে সে সংকুচিত হলো, তাহলে আমার হাতটা এইভাবে চলে আসলো, অর্থাৎ আমার হাতটা এরকম ছিল, এখান থেকে আমার হাতটা এরকম চলে আসলো। এখন কথা হচ্ছে তাহলে আমার হাতটা এখন এখানে এরকম আছে, তাহলে এটা এবার আমি আবার এখান থেকে এরকম করতে যাচ্ছি, তাহলে এটা এইবার থেকে এইভাবে কিভাবে হবে, মানে এরকম বাঁকা ছিল, বাঁকা থেকে আবার লম্বা কিভাবে হবে। তো আমাদের মনে হচ্ছে যে এখান থেকে টান দিছিল, টান দেওয়ার ফলে এরকম হয়েছে, তাহলে এবার ধাক্কা দিবে, ধাক্কা দিলে এটা এভাবে চলে যাবে। কিন্তু বিষয় হচ্ছে পেশি কখনো ধাক্কা দিয়ে সরাতে পারে না। তাহলে পেশি যেহেতু কখনো ধাক্কা দিয়ে সরাতে পারে না, সেই ক্ষেত্রে কি হবে, আমার এইখান থেকে যে পেশিটা উৎপন্ন হয়ে এখানে শেষ হয়েছে সে আমাকে টান দিয়ে এরকম করেছে। অ্যাট দ্য সেম টাইম এই কিছু কিছু পেশি আছে যে পেশিগুলি এই পিছন দিক থেকে শুরু হয়ে এই হাতের গোড়ায় এদিকে শেষ হয়েছে। তো আমার এই পেশিটা যখন এদিকে সংকুচিত ছিল, এদিককার পেশি তখন প্রসারিত ছিল। তো এখন যেটা হবে, আমি যদি হাতটাকে লম্বা করতে চাই, এ এখন প্রসারিত হয়ে একে ধাক্কা দিতে পারবে না। এইবার হচ্ছে এই পিছনের ওরা সংকুচিত হবে, পিছনের ওরা সংকুচিত হওয়ার ফলে আমার হাতটা আবার প্রসারিত হয়ে যাবে। অর্থাৎ ব্যাপারটা অনেকটা এরকম যে এইভাবে আমার হাতটা সংকুচিত ছিল, তো কিছু কিছু পেশি যারা এইখান থেকে শুরু হয়ে পিছন দিক দিয়ে ঘুরে এসে আমার এই কলমটা বা এই হাড়ের গোড়ায় গিয়ে লেগেছিল, তো তারা আমার এটা যখন সংকুচিত ছিল এই পেশিটা, তখন এই পিছনের পেশিটা প্রসারিত ছিল, এবার পিছনের পেশিটা সংকুচিত হবে, তার ফলে আমার এই হাড্ডিটা সোজা হয়ে যাবে, অর্থাৎ আমার হাতটা এইভাবে আবার লম্বা হয়ে যাবে। অর্থাৎ আমাদের পেশিগুলি আমাদেরকে যে মুভমেন্ট করতে সাহায্য করছে সেটা হচ্ছে শুধুমাত্র আমাদের পেশির সংকোচনে, কারণ পেশির সংকোচনের সময় টান দিতে পারে, কিন্তু পেশি যখন প্রসারিত হয়, প্রসারণের সময় পেশি ধাক্কা দিতে পারে না। তো আমরা এই যে মাসেলটার নাম বলেছিলাম, এই মাসেলটার নাম বাইসেপস, আর পিছনে যে মাসেলটা রয়েছে তার নাম হচ্ছে ট্রাইসেপস। তো তোমাদের আর কি কি সমস্যা আছে একটু দেখি। তোমাদের অনেকেরই নেটের সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে। জাহিদ তুমি হাইড্রা দেখতে চেয়েছো, হাইড্রা প্রথম ক্লাসে আমরা দেখিয়ে ফেলেছি। মাসুদ তুমি ব্রেইন নিয়ে জানতে চেয়েছো। হ্যাঁ, ব্রেইন তো আসলে অনেক বড় জিনিস, আমি আশা করি যে
ব্রেন নিয়ে আমাদের ক্লাস আছে, তুমি সেটা দেখে নিতে পারো। আচ্ছা, ইমপ্ল্যান্টেশন নিয়ে তুমি জানতে চেয়েছো স্বপ্নীল, এটা একটু বলি। আর হচ্ছে অনিন্দিতা জানতে চেয়েছো এপিস্টেসিস নিয়ে। আচ্ছা, ইমপ্ল্যান্টেশন হচ্ছে আমাদের যখন রিপ্রোডাকশন হয়, রিপ্রোডাকশনের সময় জাইগোটটা যে তৈরি হয়, তো জাইগোটটা তৈরি হয় তোমার ফেলোপিয়ান টিউবের ভেতর। তো জাইগোটটা ফেলোপিয়ান টিউবের ভেতর তৈরি হওয়ার পর জাইগোটটা বড় হয় কোথায়? আমরা জানি যে আমাদের জাইগোট বড় হয় যে মায়ের ইউটেরাস বা মায়ের জরায়ুর ভিতরে আমরা বড় হয়েছি। তো ওই ফেলোপিয়ান টিউবের ভেতর জাইগোটটা তৈরি হওয়ার পর জাইগোটটা আস্তে আস্তে একটু বড় হতে থাকে। তো জাইগোটটা যখন বড় হয়ে ব্লাস্টোসিস্ট অবস্থায় থাকে, তখন এই ব্লাস্টোসিস্ট অবস্থায় এটা এসে জরায়ুতে এসে গেঁথে যায়। তাহলে এই যে গেঁথে যাওয়ার ঘটনা, এই ঘটনাটাকেই বলে ইমপ্ল্যান্টেশন। এবং এই ইমপ্ল্যান্টেশন হতে 6 থেকে 9 দিন টাইম লাগে। অর্থাৎ জাইগোট তৈরি হওয়ার 6 থেকে 9 দিন পরে জরায়ুর প্রাচীরে ব্লাস্টোসিস্ট গেঁথে যাওয়া, এই ঘটনাটাকেই বলা হয় ইমপ্ল্যান্টেশন। আচ্ছা, তোমাদের মধ্যে একজন এপিস্টেসিস কি এই জিনিসটা জানতে চেয়েছো, জেনেটিক্স এর ব্যাপার। তো এই ব্যাপারটা আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। মনে করো এটা দুটো ক্রোমোজোম। তো আমরা জানি যে এখানে মনে করো লম্বা হওয়ার জিন আছে, আর এইখানে ধরো তোমার এইখানেও ধরো লম্বা হওয়ার জিন আছে। তাহলে একটা জীব সে লম্বা হবে না খাটো হবে, এটা আমরা ধরেই নিয়েছিলাম যে এই অ্যালিলে যে জিন দুটো আছে, এই দুটো জিনের উপর ডিপেন্ড করে। তারা যদি দুজনই লম্বা হয় তাহলে লম্বা, যদি একটা লম্বা একটা খাটো হয় তাহলেও আমরা জানি, যেহেতু আমি এখানে প্রকট ধরেছি লম্বা হওয়াকে, তাহলেও সে লম্বা হবে। কিংবা যদি সে এরকম যদি দুইটাই খাটো হয়, সেই ক্ষেত্রে এটা খাটো হবে। তো আমরা এরকম একটা হিসাব আগে থেকেই ধরে নিয়েছিলাম। কিন্তু এমন যদি হয় যে এখানেও লম্বা হওয়ার জিন আছে, এখানেও লম্বা হওয়ার জিন আছে, আমরা কিন্তু কখনোই নন অ্যালিল জিন, অর্থাৎ ধরো এখানকার যে জিন, এই জিনটা আমার এখানে আসবে কি আসবে না, আমি এই হিসাবটা কিন্তু কখনো ধরছি না। আমরা এই লম্বা হবে না খাটো হবে সেটা অ্যালিলের উপরই ছেড়ে দিয়েছি। কিন্তু কখনো কখনো দেখা যায় যে একটা নন অ্যালিল জিন এসে এই অ্যালিল জিনের বৈশিষ্ট্য প্রদানে বাধা দেয়। এই ঘটনাটাকে বলা হয় এপিস্টেসিস। এখন দেখো, তাহলে তুমি বলো যে বাধা দেয় তার শক্তি বেশি নাকি যে বাধা প্রাপ্ত হয়েছে তার শক্তি বেশি? নিশ্চয়ই যে বাধা প্রাপ্ত হয়েছে তার শক্তি কম। কারণ বাধা শক্তি যদি তার বেশি হইতো তাহলে তো সে বাধা প্রাপ্ত হইতো না, সে তো বাধা উল্টা আরো দিত। তাহলে যেহেতু যে বাধা প্রাপ্ত হয়েছে তার শক্তি কম, আমরা জানি হাইপো এই কথাটার মানে হচ্ছে কম। তাহলে যে বাধা প্রাপ্ত হয়েছে সে হচ্ছে হাইপোস্টেটিক জিন, আর যে বাধা দিতে পারছে তার তো শক্তি বেশি, তাকে আমরা বলতেছি এপিস্টেটিক জিন। তাহলে এপিস্টেসিস এই জিনিসটা তোমরা প্রশ্ন করেছো, এপিস্টেসিসের সংজ্ঞাটা কি? নন অ্যালিল কোন জিন যদি অ্যালিল জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তাহলে ওই ঘটনার নাম এপিস্টেসিস। যে বাধা দেয় তার নাম এপিস্টেটিক জিন, আর যে বাধা প্রাপ্ত হয় তার নাম হচ্ছে হাইপোস্টেটিক জিন। এখন এটা এমন হতে পারে যে শুধুমাত্র একটা এপিস্টেটিক জিন থাকলেই বৈশিষ্ট্য প্রকাশে বাধা হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি প্রকট এপিস্টেসিস। আর যদি এমন হয় যে না, দুইটা জিন যদি একসাথে মিলে তারপরে যদি এখানে একটা অ্যালিল জিনকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে সেটাকে আমরা বলি প্রচ্ছন্ন এপিস্টেটিক জিন। বা এটার একটা উদাহরণ তোমাদের বইয়ে কিন্তু আসলে দেওয়া আছে। প্রকটের ক্ষেত্রে রেশিও হয় 13:3, আর দ্বৈত প্রচ্ছন্ন এইটার ক্ষেত্রে রেশিও হয় 9:7। তাহলে আমরা এই দুটো জিনিস আসলে জানলাম, আমরা সংজ্ঞাটা জানলাম, তোমাদের যা প্রশ্ন ছিল। তো যাই হোক, তোমাদের ক্লাস প্রায় শেষের দিকে। একটা জিনিস আমি বলে শেষ করতে চাই যে তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, তোমাদের এই ওয়েদারের ভেতরেও যাতে পরীক্ষা সবগুলি ভালো হয় সেই দোয়া এবং শুভকামনা থাকলো। পাশাপাশি আগামীকালকে পয়লা বৈশাখ, তোমাদের সবাইকে বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। এবং আমার ধারণা আমি হয়তো তোমাদেরকে সবার আগে বৈশাখের শুভেচ্ছা দিয়ে যাচ্ছি এই চৈত্র সংক্রান্তির দিনে। তো তোমাদের সবার জন্য সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো করে পরীক্ষা দাও, সবাই সুস্থ থাকো, সবার জন্য অনেক দোয়া থাকলো। খুদা হাফেজ।